জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির, ফেব্রুয়ারিতেই ভোট, 60 দিন আগে তফসিল। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। রোডম্যাপকে স্বাগত জানালো বিএনপি। সংস্কার সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই প্রকাশ করায় জামায়াত এনসিপির অসন্তোষ। নির্বাচন না আসে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার, কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। ইলেকশনে আপনি যখন আসবেন না তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটার ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোড ম্যাপ দিতে পারলে উত্তম হতো। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাকসু নির্বাচনে কারচুপির সংখ্যা বৈষম্য বিরোধীদের, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের, ইশতেহার ঘোষণা ছাত্রদলের, ভোটের দিন থাকছে না সেনাবাহিনী। দাবি আদায় অনড় প্রকৌশল শিক্ষার্থীরা, ক্লাস পরীক্ষা বর্জন করে সব ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা, ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। রাজনৈতিক বিবেচনা করা হয়েছিল স্থলবন্দর, অলাভজনক হওয়ায় চিলাহাটি সহ 3টি বন্ধ করল সরকার। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন। এবং অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। জবানবন্দি দিলেন বাবা মকবুল। যৌক্তিক সময়ের মধ্যে শেষ হবে বিচার কাজ, বলছে প্রসিকিউশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সরকার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ভোট। তার 60 দিন আগে ঘোষণা হবে তফসিল। উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজন করতে চায় উল্লেখ করে ইসি সচিব জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ। চলতি বছরের শুরু থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। অলিখিত নানা সভার মধ্য দিয়ে এগিয়ে নিচ্ছে ভোটের কাজ। বৃহস্পতিবার সংসদ জাতীয় নির্বাচনের সব কার্যক্রম কোনটি কোন সময়ের মধ্যে সম্পন্ন হবে তা নিয়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রোডম্যাপ ঘোষণা করেন। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে ইসি কাজ করবে বলেও জানান তিনি। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। 30শে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো। বলেন, সেপ্টেম্বরের শেষে 1 থেকে 1.5 মাস সময় লাগবে অংশীজনদের সঙ্গে সংলাপ করতে। সেপ্টেম্বরের শেষাংশ থেকে আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন, সেই অনুযায়ী এবছরের ডিসেম্বরের প্রথমার্ধে হবে তফসিল, জানান ইসি সচিব। বলেন, ভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। আসন্ন জাতীয় নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে জানিয়েছেন, দেশের সমস্যার সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের অস্তিত্ব থাকবে না বলেও এ সময় সতর্ক করেছেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করে বলেছেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ। আহমেদ সালেহিনের রিপোর্ট।
গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। সে পথে এবার হাঁটল নির্বাচন কমিশনও। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। আমি তো খুশি না, আমি খুব খুশি। আমি সবসময় আশাবাদী ছিল না, আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট। জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপুলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। যারা নির্বাচনে বাধা কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। জনগণ নির্বাচন চায়, সেখানে ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা আমি মনে করি না যে এটাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে। নির্বাচন না আসে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার। কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাই না? তো ইলেকশনে আপনি যখন আসবেন না তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট নয় জামাত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশ করে রোডম্যাপ ঘোষণা হলে ভালো হতো। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছে এনসিপি নেতারা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজনে উঠে আসে ইসির নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গ। কিন্তু আমরা সভায় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। পরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, সংস্কার ও জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বেড়েছে। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটা ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোড ম্যাপ দিতে পারলে উত্তম হতো। নির্বাচন কেউ করবে কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে অনতিবিলম্বে ডায়ালগের মাধ্যমে একটা সমঝোতা এসে একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি। এদিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক হিসেবে উল্লেখ করেছেন। সাংবিধানিক ভিত্তির জন্য এদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এদিকে দলীয় কর্মসূচির আওতায় শুক্রবার থেকে 3 দিন ব্যাপী 27টি উপজেলায় উঠানের নতুন সংবিধান নামে উঠান বৈঠক করবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উপজেলায় পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম প্রসারিত করতে চাই এবং সেটির অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে আমরা 27টি উপজেলা দিয়ে আমরা শুরু করছি। প্রথম ধাপে সেটি 1 তারিখ পর্যন্ত। এনসিপির কার্যক্রম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে এ উদ্যোগ বলে দাবি দলটির নেতাদের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
ডাকসু নির্বাচনে কারচুপির শঙ্কা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্র শিবিরের। এর মধ্যেই একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে ইশতেহার দিল ছাত্রদল। এদিকে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের সুযোগ নেই বলে জানিয়েছে আইএসপিআর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো প্রচারণা চলছে। সকাল থেকে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো আমরা আসলে পূরণ করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারবো। এই সমস্যাগুলো সমাধান করতে আরেকটু বেশি ভালো মতো করতে পারবো। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ প্যানেল। এ সময় শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সহ 10 দফা অঙ্গীকার তুলে ধরা হয়। আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ ও সমর্থনই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক অটুট সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করবে। এদিকে প্রচারণার তৃতীয় দিনে কলাভবনের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। এ সময় ভোট কারচুপির আশঙ্কা করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। জানান ইশতেহার ঘোষণার দিনক্ষণ। নির্বাচন কমিশন বলেছেন তারা সিসি ক্যামেরার নিচে ব্যালট গুনবেন। তবে আমরা আরেকটা বিষয় আশ্বস্ত হতে চাই, যাতে কোনো ধরনের ব্যালট বক্স আগে থেকে ভর্তি না থাকে। এছাড়াও নির্বাচনের প্রচারণা নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিন বিকেলে সিনেট ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার জানান নির্বাচনের পরিবেশ ভালো আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনা আছে বলেও জানান চিফ রিটার্নিং অফিসার। যদি প্রয়োজন হয় আমরা 3 স্তরের নিরাপত্তা, ইভেন ভোট গণনার সময়ও যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা কর্ডন করে রাখতে পারি। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন। তবে আইএসপিআর এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের সুযোগ নেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নানা জল্পনার পর অবশেষে ঘোষিত হলো চাকসু নির্বাচনের তফসিল। ভোট আগামী 12 অক্টোবর। এদিকে জাকসু নির্বাচনে ছাত্র দলের 25 সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পঞ্চম দিনের মতো চলে রাকসু নির্বাচনের মনোনয়ন বিক্রি। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে মোহাম্মদ সাদি হাসানকে ভিপি ও তানজিলা হোসেন বৈশাখীকে সাধারণ সম্পাদক করে ছাত্র দলের 25 সদস্যের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি আবু আশফান মোহাম্মদ ইয়াহিয়া। সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাকসু নির্বাচনের তারিখ 3 দিন এগিয়ে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পঞ্চম দিনের মতো চলছে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট আগামী 12 অক্টোবর। রাত 11টার সময় আরও থাকছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে বিনোদন পার্কে হামলা, আগুন, লুটপাট। কর্মীদের সঙ্গে তৌহিদি জনতার সংঘর্ষে আহত 20। ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রশাসনের। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। নিজেদের দাবি আদায় অনড় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বৃহস্পতিবার বুয়েটের পাশাপাশি রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করা হয়। এদিকে রাতারাতি সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বলছেন, প্রকৌশল পেশাগত সমস্যা দীর্ঘদিনের, এর নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানে আন্তরিক সরকার। আবারও রাজপথে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের রাস্তা অবরোধ করে প্রতিবাদী অবস্থান, বিক্ষোভ। প্রকৌশল পেশা সংশ্লিষ্ট 3 দফা দাবির বাস্তবায়ন, বুধবারের পুলিশি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও রমনা বিভাগের উপকমিশনারের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। আমাদের উপর হামলা কেন হবে? আমরা অবিলম্বে
এই হামলার বিচার চাই। আমরা এই ধরনের মিথ্যাচারের প্রতিবাদ জানাই। ডিসি মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ডিসি মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। এদিকে বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালন করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। ক্লাস পরীক্ষা বর্জন করেন বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েটের শিক্ষার্থীরা। ইন্টারিমের সময় আমরা ভাবছি তারা ছাত্রবান্ধব হবে, জনবান্ধব হবে, কিন্তু তাদের আচরণে পরিবর্তন আসেনি। আমরা কখনোই আশা করি না যে কি কোনো যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় দিনের বৈঠক হয় বৃহস্পতিবার। সচিবালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে উপদেষ্টারা জানান উভয় পক্ষের দাবি দেওয়ার নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানে আন্তরিক কমিটি। একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম। কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। উপদেষ্টারা জানান প্রকৌশল পেশা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গেও বসবে কমিটি। এছাড়া শিক্ষার্থীদের জন্য আলোচনার দরজা সবসময়ই খোলা। আমরা তাদেরকে বলছি যে এটার আর কোনো প্রয়োজন নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 11:20 দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান সাবেক প্রধানমন্ত্রীর আগে সন্ধ্যা 7:40 বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। দলের পক্ষ থেকে বলা হয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু টেস্টের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত 18 জুন এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বাসায় ফেরেন বেগম জিয়া। অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে জীবন মহল নামে বিনোদন পার্কে হামলা চালিয়েছে তৌহিদি জনতা। লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে জড়ান পার্কের কর্মী ও তৌহিদি জনতা। এতে আহত হয়েছেন 20 জন। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনা সদস্যরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। দিনাজপুরের বিরলে জীবনমহল পার্ক বিনোদন কেন্দ্রে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির লোকজনের সঙ্গে সংঘর্ষ বাঁধে। দুপুরে তৌহিদি জনতার ব্যানারে শহরের জেল রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জীবনমহলে উপস্থিত হন। এর আগে পার্কটির মালিক জীবন চৌধুরীর পক্ষের লোকজন জীবনমহল গেটে অবস্থান নেয়। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইট পাটকেল নিক্ষেপ করলে আহত হন 20 জন। ঝাড়ু, ইট, লাঠি আমাদের উপর হামলা করা শুরু করে দেয়। ইমান বিধ্বংসী কার্যক্রম সে এখানে পরিচালনা করছে। হ্যাঁ, এখানে সুফিবাদের নামে, মেডিটেশন নামে ধর্মপ্রিয় মুসলমান যারা সমাবেশে আসতেছে তাদের কাছে তারা হামলা করে। অবশ্যই বিচার চাই, অবিলম্বে তার গ্রেফতার চাই। ভাঙচুর করবে এটা মোটে ঠিক করে নাই, এটা একেবারে আমি মানে নিতে পারতেছি না। ওনারা আসছিল, ওনারা আসে এই যে জীবনমহল বিভিন্ন জায়গায় দেখেন একটু কোনো অংশ কোনো জায়গায় বাদ দেয়নি, প্রতিটা জায়গায় ওনারা ভাঙচুর করছে। বিক্ষুব্ধ জনতা জীবনমহলে ঢুকে দরবার শরীফ সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার 1 ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। বলেন, পার্কে অনৈতিক কর্মকাণ্ড ও সংঘর্ষের বিষয়টি তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। উভয়ের ভিতর ঢিলাঢিলি হয়েছে। ঢিলাঢিলি হইলে কি হয়? কাঁচের গ্লাসে বসে ঢিল চুড়লি তো গ্লাস তো ভাঙবেই। এই যে আমরা আসছি, আসার সাথে বন্ধ করে ফেলছি। ওনারা তো আমাদের কাছে কমিটেড ছিলেন এবং আমাদের পুলিশও ছিল। এখানে যারা আমাদের হুজুর রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ সুপার মহোদয় কথা বলেছেন, আমরা বারবার যোগাযোগ করছি। তারাও কথা দিয়েছেন যে আমরা বসে এই বিষয়গুলো আমরা মীমাংসা করে ফেলব। সমাজ পরিপন্থী কোনো কার্যকলাপ হলে তা আমরা এটি শক্ত হাতে আমরা এখান থেকে মূলোৎপাটন করে ফেলব। দিনাজপুর জীবনমহল বিনোদন পার্কে শতাধিক কর্মচারী কাজ করেন। সময় সংবাদ, দিনাজপুর। অলাভজনক হওয়ায় চিলাহাটি সহ 3টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আলোচনা হয় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। সাম্প্রতিক আইন শৃঙ্খলা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন উপদেষ্টারা। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, ভারত বাংলাদেশ সীমান্তের নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই তিনটিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার, এবং একটির বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এর মাধ্যমে গুম বন্ধ হবে বলে প্রত্যাশা করছে সরকার। বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয়, গুম প্রতিরোধ ও প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত অনুমোদন পেয়েছে। ফকির লালন শাহের মৃত্যুবার্ষিকীকে ক শ্রেণীভুক্ত করে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।